একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখো, আজ আবার একটা মঙ্গলবার চলে এলো, আর আজকের পর্বটা একবার লক্ষ্য করেছ? 99 নম্বর পর্ব। তার মানে পথ চলতে চলতে তোমাদের সঙ্গে আমরা কাটিয়ে ফেলেছি 99খানা সপ্তাহ। তাই আগামী মঙ্গলবার তোমাদের সঙ্গে 100 নম্বর সপ্তাহটা একটু স্পেশালভাবেই সেলিব্রেট করব। সে কথা অবশ্য পরে বলছি, তবে তার আগে আজকের গল্প শুরু করতে হবে তো, কারণ দুপুর 3:30 বেজে গেছে, মানে ভালোবাসার মরশুমের নতুন গল্প শোনার সময় হয়ে গিয়েছে। তাই চলো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প প্রেমিক সাজা হলো না। হ্যাঁ, আজকের গল্প আমার লেখা, মানে তোমাদের বন্ধু প্রীতম। আর আজকের গল্প পাঠেও রয়েছি আমি নিজেই, তবে অন্যান্য চরিত্রে আমার সঙ্গে অবশ্যই অন্তরা তো রয়েইছে, আর সঙ্গে রয়েছে মৌটুসী এবং অচ্যুতা। চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প। তবে শুরু করার আগে তোমরা তো জানোই কি বলবো। ভালোবাসার মরশুমের আরও একটা ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। চ্যানেলের লিংক এই গল্পের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে মাথায় থাকবে তো, ভূত চর্চা প্রতি শনিবার রাত্রি 11টায়। চলো এবার আর দেরি করব না, শুরু করব আজকের গল্প প্রেমিক সাজা হলো না। এই কিরে, আর কতদিন চলবে এই নাটক? একরকমভাবে মুখ গোমড়া করে ওই লোনলি ফিলিং নিয়ে লাস্ট বেঞ্চে বসে থাকবি নাকি? না মানে তোর ব্রেকআপ হলো সেটাও তো প্রায় 9 করে সপ্তাহখানেক হয়ে গেছে, আর তোর এক্স এখন তার প্রেজেন্টকে ওয়াই ধরে নিয়েছে। তাছাড়া আমি যতদূর খবর পাচ্ছি তাতে তোর এক্স তার ওয়াইকে নিয়ে বেশ ইকুয়েশন তৈরি করতেও ব্যস্ত। মেথড অফ এলিমিনেশন, প্রতিস্থাপন পদ্ধতি। তুই এবার নিজে একটু রিল্যাক্স কর ভাই। tan 90 ডিগ্রির কথা ভেবে একটু খাড়া হয়ে দাঁড়া। tan 90 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি। আমি তো আর অসীম বছর ধরে বেঁচে থাকতে পারবো না রে, যে ইনফিনাইট নাম্বার অফ প্রেম করব জীবনে। সবটাতেই তোর মস্করা না? আরে বাবা, জীবনে একটাই প্রেম করেছিলাম, সেটাও ভেঙে গেছে। মন খারাপ হওয়াটা স্বাভাবিক নয় বল? আরে বাবা হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে তোর এক্স যখন সেন্ট্রাল পার্কে বসে অন্যের কোলে দোল খেতে পারছে, তখন নিদেন পক্ষে তোর টিফিন আওয়ার্সে একবার বেরিয়ে এসে এক গ্লাস টক মিষ্টি ঘোল খেয়ে আসতে দোষ কোথায়? এমন ঘোল খেয়েছি জীবনে যে আর বেরিয়ে আলাদা করে ওই লস্যিওয়ালার দোকান থেকে ঘোল খেতে ইচ্ছে করছে না। তোর ইচ্ছে হয়তো তুই যেতে পারিস, আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না রে। ঠিক আছে, এক কাজ কর, অ্যাসাইনমেন্টগুলো করে রাখ, নিজেরটা আর সঙ্গে আমারটাও। আমি বরং একটু ঘুরে আসি। এই দাঁড়া, আমি আমার নিজের অ্যাসাইনমেন্টটা ঠিক করে নেব, কিন্তু তোরটা করবো কেন? আমি পারবো না। ওরে আমার হিপোক্রেট, আজ তুই আমার অ্যাসাইনমেন্ট করতে পারবি না বলে দিলি তো মুখের ওপর। আর এই যদি সপ্তাহখানেক আগে অদিতি নেচে নেচে এসে প্র্যাকটিক্যাল খাতাটা ধরিয়ে দিয়ে রেডি করতে বলতো, তখন তো নিশ্চয়ই ল্যাজ নাড়াতে নাড়াতে চলে যেতি। কি যেতি না বল? রাত জেগে খালি পেটে স্নান না করে, না ঘুমিয়ে, পৃথিবী এদিক থেকে ওদিক করে ঠিক সময়ের আগে ওর হাতে এসে প্র্যাকটিক্যাল খাতাটা গুঁজিয়ে দিতি। বল, দিতি না? ওটা আলাদা ব্যাপার। শোন, তুই কিন্তু এবার আমার ইমোশনাল ব্ল্যাকমেল করছিস ভাই। ন্যাকা ষষ্ঠী, ইমোশনাল ব্ল্যাকমেল? যখন ইমোশনাল ব্রেকডাউন হয় তখন তো এই বান্দাকেই মনে পড়ে, আর এখন তুই আমাকেই মুখের ওপর করতে পারবি না বলে দিলি, তাই তো? ঠিক আছে, মনে রাখবো। ভেবেছিলাম তোর সাথে ত্রিশিতার সেটিংটা করিয়ে দেব, কিন্তু থাক। এই না, প্লিজ দেখ না, এরকম করিস না। আমিও চাই তৃষিতার সঙ্গে যাতে ব্যাপারটা সেটেল করে নিতে।
তাহলে বেশ অদিতিকে টাইট দেওয়া যায়, বল? কোথাকার দেবদাস এলেন রে? চন্দ্রমুখীর সঙ্গে ঘনিষ্ঠতা দেখে ওনার পার্বতী একেবারে মূর্ছা যাবে। শোন, তোর পার্বতী না এখন ফুলে ফুলে ঢলে ঢলে মধু খেতে চলে গেছে। অতএব তুই এখন ওই চন্দ্রমুখীর কাছেই যা আর সূর্যমুখীর কাছেই যা, তা নিয়ে তার এতটুকুও মাথা ব্যথা নেই। হ্যাঁ, আর এখন তোর ওই ছলো ছলো নয়নে কাদামাখা বদনে যদি একটু খুশি আনতে চাস, তাহলে কিন্তু তুই সীতার ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে পারিস। হ্যাঁ প্লিজ, তুই একটু ব্যবস্থাটা করে দে ভাই। দেখ, তোকে তো সব মেয়েরাই বেশ কুল ভাবে, তোর কথায় কেউ কিছু মাইন্ডও করবে না। তাহলে প্লিজ তুই একটু ব্যাপারটা দেখে দে না ভাই, প্লিজ। হ্যাঁ, সেই তো, তোদের দেখতে দেখতে আমার নিজের জীবনে আর প্রেমটা করা হয়ে উঠল না। কলেজে এসে ভেবেছিলাম একটা জমজমাট প্রেম করব, তা না হয়ে শেষমেশেই তোদের রিলেশনশিপ অ্যাডভাইজার হয়ে উঠলাম। ঠিক বলেছিস ভাই, তুই হচ্ছিস একজন আদর্শ রিলেশনশিপ অ্যাডভাইজার। কি সুন্দর কলেজের টপাটপ ভেঙে যাওয়া জুড়িগুলোকে পটাপট জুড়ে দিতে পারিস। সত্যি ভাই, তোর দারুণ ক্ষমতা রে। এবার আমার ব্যাপারটা একটু দেখে দে না ভাই, দেখে দে না। নেকা, ওই তোমরা যাকে রিলেশনশিপ অ্যাডভাইজার বলে আজকাল ভাও দিচ্ছ, আগেকার দিনের মানুষরা এদেরকে ঘটক বলতো। নিজেকে আজকাল কেমন একটা ঘটক ঘটক মনে হয়, ডিসগাস্টিং। এই যে দুজনকে দেখছেন, ওদের মধ্যে একজন ঋদ্ধিমান আর একজন সাগর। ওরা ছোটবেলা থেকেই হরিহর আত্মা। প্রথমে একই স্কুলে পড়াশোনা, তারপর একসঙ্গে জয়েন্ট এন্ট্রান্স। এরপর দুই বন্ধু যুক্তি করে একই কলেজে ভর্তি হলো। যদিও ঋদ্ধিমানের র্যাঙ্ক বেশ ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও প্রাণের বন্ধু সাগরকে ছেড়ে বেটার কলেজে যাওয়ার অপশনটা হেলায় হারিয়েছে। না না, তাতে অবশ্য ওর খুব একটা আক্ষেপ টাক্ষেপ নেই। আসলে কথায় আছে না, পাঁকেও পদ্ম ফুল ফোটে। তাই প্রতিষ্ঠান যাই হোক না কেন, পড়াশোনায় ভালো হলে ঠিক নিজেকে প্রমাণ করার রাস্তা খুঁজে নেবে ঋদ্ধিমান। এমনিতে সমস্ত ব্যাপারেই এই সাগর আর ঋদ্ধিমানের বেশ মিল, কিন্তু একটা ব্যাপারে ওরা একে অন্যের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে। সাগর প্রেমে পড়ে টপাটপ, আর অন্যদিকে ঋদ্ধিমানের জীবনে প্রেম আসেইনি সেভাবে। আসলে আসবেই বা কি করে? এমন ছটফটে প্রাণবন্ত বন্ধুবৎসল ঋদ্ধিমানের সাথে শুধুমাত্র ছেলেরা নয়, মেয়েরাও বেশ কমফোর্টেবল ফিল করে। আসলে কলেজের কোনো মেয়ে ঋদ্ধিমানকে দেখে প্রেমে পড়বে কি, বরং তাদের প্রেম ভাঙলে ঋদ্ধিমানের নিশ্চিন্ত কাঁধে মাথা রেখে খানিক কেঁদে নিতে পারে। কার প্রেম ভাঙলো, কার কাকে পছন্দ হলো, কোন ছেলেটা কোন মেয়েটাকে বিরক্ত করছে, কোন মেয়েটা কোন ছেলেটার জন্য পাগল, সবাই সব খবর এসে আগে ঋদ্ধিমানকে জানায়। আর ঋদ্ধিমান চলতি ফিরতি প্রবলেমের সলিউশন। সব রিলেশনশিপে শেষ সমাধান ও নিজেই করে দেয়। অতএব ডাক সাইটে ঋদ্ধিমান ওদের কলেজের বেশ পপুলার রিলেশনশিপ অ্যাডভাইজার হয়ে গেছে। অবশ্য ছেলেপিলেরা মজা করে ওকে ঘটক বলেই খ্যাপায়। কিন্তু কপাল ভালো নয় ছেলেটার। থার্ড ইয়ারের প্রায় শেষ হতে চলল, অথচ নিজের জীবনে একটা প্রেমও জুটল না। কিন্তু সাগর দেখতে দেখতে 6টা সেমিস্টারে 5টা প্রেম কমপ্লিট করে ফেলেছে। আপাতত 6 নম্বরের দিকে পা বাড়ানোর অপেক্ষায় বসে আছে। কিরে প্রিয়, কি খবর? আজকাল কলেজে একটু কম দেখছি। কলেজ কেটে সিনেমা টিনেমা যাচ্ছিস নাকি? তা আসছে দুর্গাপুজোয় কুচি ধরার লোক পেয়ে গেছিস তো? শৈলী, সকাল সকাল তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? এই কদিন কলেজে আসিনি কারণ একটা ইন্টার্নশিপ করছিলাম, আর ইন্টার্নশিপ করতে আমাকে রোজ সল্ট লেক যেতে হচ্ছিল, আর সেটা আমি ডিপার্টমেন্টাল হেডকে ইনফর্মও করেছিলাম। ও আচ্ছা চাঁদু, এইবার বুঝলাম। তার মানে তুমি তোমার ফিউচার সেটেল করে নিয়েছো, ইন্টার্নশিপ করে নিয়েছো, মানে এবার তো প্রি প্লেসমেন্ট অফার পাক্কা, তাই তো নাকি? হ্যাঁ রে, এই রিসেপশনের বাজারে কোম্পানি আমার শ্বশুরবাড়ি হয়তো, যে ডেকে নিয়ে গিয়ে দুধে আলতার থালায় পা দিয়ে ঢুকতে বলবে, আর তারপর বলবে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। রাইট,
থাকো আমার কেবিন আলো করে, এমনটা বলতেই পারে তোর বস। দেখ, তোর মতো ব্রিলিয়ান্ট ব্রাইট স্টুডেন্ট যে কোম্পানিতে যাবে, যে টিমে কাজ করবে, সেই টিমের তো প্রফিট, বল প্রফিট। আমি যদি ছেলে হতাম রে। এই সব সময় তোর বাজে কথা রাখতো, যত সব ফালতু কথা। এসব না বলে ইন্টার্নশিপের এক্সামগুলো তো দিতে পারতিস। আর তাছাড়া আগামী বছর থেকে ক্যাম্পাসিং শুরু হচ্ছে। ইন্টার্নশিপের অভিজ্ঞতাগুলো থাকলে কোম্পানির কাছে একটা আলাদা গ্র্যাভিটি থাকবে। নিজের ওজনের জন্যই দিন দিন গ্র্যাভিটি বেড়ে যাচ্ছে, পৃথিবী তার কেন্দ্রের দিকে আমাকে তুমুল ভাবে টানছে। তাই আর কোম্পানি না টানলেও হবে। হ্যাঁ, সত্যি তোর মাথাটা না খারাপ হয়ে গেছে। ভেবে দেখেছিস বিটেক কমপ্লিট হয়ে গেলে কি করবি? কি আর করবো, জব বাজবো, আই মিন ফ্রিল্যান্স করবো। ওসব রোজগার নিয়ম মেনে ডিউটি করো, ওসব আমার দ্বারা হবে না ভাই। সকাল সকাল ঘুম থেকে উঠতেও পারবো না, রাতে দেরি করে বাড়ি ফিরতেও পারবো না। আই উইল বি মাই ওন বস। যখন খুশি কাজ করো, যখন খুশি ছুটি নিয়ে নাও, জীবনটাকে এনজয় করো। জীবনে শুধুই আছে দিন। তুই এক কাজ কর ভাই, পড়াশোনা ছেড়ে ভোটে দাঁড়া। আমি আপাতত ক্লাসে যাই। উমা, যাই কি রে, এই তো মাত্র কলেজে ঢুকলি, আর কিছুক্ষণ তো ক্যান্টিনে থেকে যা। আসলে তোকে আবার চোখের সামনে না দেখলে মনটা কেমন উতলা হয়ে ওঠে। এইরকম ভাবেই থাকিস চিরটাকাল, প্রেম টেম করিস না বুঝলি, তাহলে আবার আমার হার্ট ব্রেক হবে। যখনই দেখা হবে এই মেয়েটা শুধু ফালতুই বকতে জানে। শোন, তোর ওই ন্যাকাপোনাগুলো না তুই অন্য কাউকে গিয়ে বল। আমি আপাতত ক্লাসে যাচ্ছি। রেগে যাচ্ছ কেন মামুনি? তুমি তো এখনো কারোর প্রেমে পড়নি, পড়লে বুঝতে স্বজন হারানোর যন্ত্রণা। ধুর, যত সব। আর এদিকে এদের দুজনকে দেখুন, একজন শান্তশিষ্ট আর একজন লেজ বিশিষ্ট। কোনো এক গুণীজন নাকি বলে গিয়েছিলেন, মেয়েদের মধ্যে যতই বন্ধুত্ব থাকুক, ভিতরে ভিতরে নাকি চাপা হিংসে কাজ করে। মুখে যতই একে অপরকে বেস্টি বলে ডাকুক, হালকা জেলাস ফিলিং নাকি থেকেই যায়। তবে জানেন তো, এদের মধ্যে সেসব কিছু নেই। প্রিয়দর্শিনী মানে আজকের গল্পের হিরোইন, ও তো নেহাত শান্তশিষ্ট মানুষ, পড়াশোনায় ভালো, দেখতেও ভালো, বেশ গুণের মেয়ে। কীরকম যেন একটা সিনেমা সিরিয়ালের হিরোইনগুলোর মতো। আর অন্যদিকে শৈলী, ও আবার নিজে থেকেই নিজেকে খুব একটা মেয়ে ভাবতে পারে না। শেষ কবে চুড়িদার, ফ্রক এসব পরেছিল মনে করতেও পারে না। ওই স্কুল জীবনে যেটুকু ইউনিফর্মের মতো পরতে হয়েছিল, ব্যাস। তাছাড়া এমনিতে একটা জিন্স আর ঢিলে ঢালা টি শার্টেই বেশ কমফোর্টেবল। মেকআপ টেকআপ ওসব কি জিনিস শৈলী জানেই না। ক্লাসে মেয়েদের থেকে ছেলেরাই ওর বেশি বন্ধু। তবে মেয়ে বন্ধুদের মধ্যে প্রিয়দর্শিনী একটু প্রিয়। কলেজের সামনের চায়ের দোকানটা সতর্কভাবে এড়িয়ে চলে প্রিয়দর্শিনী, কারণ ওই জায়গাটা কলেজের মোস্ট বখাটে ছেলেগুলোর সারা দিনের জমজমাট আড্ডার জায়গা। আর ওখানেই বেশিরভাগ সময় খুঁজে পাওয়া যায় শৈলীকে। চা, সিগারেট সব চলে দফায় দফায়। ও হ্যাঁ, ভালো কথা, সিগারেট কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আর ওটা কর্কট রোগের কারণও। তবে হ্যাঁ, শৈলী মেয়ে হয়ে সিগারেট খায় তার জন্য আমরা এমন জ্ঞান দিচ্ছি, এমনটা কিন্তু একেবারেই ভাবার কোনো কারণ নেই। ছেলে হোক বা মেয়ে, ফুসফুসটা তো সবার একই। তাই স্বাস্থ্য সচেতন হতে গেলে সবাইকেই ধূম্রপান ত্যাগ করতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম সে কথায় আবার ফেরত আসি। শৈলী যেমন প্রিয়দর্শিনীর খুব ভালো বন্ধু, ঠিক তেমনই ওর সঙ্গে আবার ঋদ্ধিমান এবং সাগরেরও বেশ ভালোই বন্ধুত্ব আছে। মাঝে মধ্যে টুকটাক একসঙ্গে কলেজ স্ট্রিট, ক্যাফে ট্যাফে, হাতিবাগান এসব ঘুরে বেড়ানোও চলে। ও হ্যাঁ, ক্যাফের কথায় মনে পড়ল, জানেন তো ওদের কলেজের খুব কাছেই একটা নতুন ক্যাফে হয়েছে, ক্যাফে দিলসে। দুর্দান্ত কনসেপ্ট। প্রতি সপ্তাহের শুক্রবার
বিকেল ঠিক 5টা বাজলেই একটা জমজমাটি আসর বসে ক্যাফের ভিতরে। যে সমস্ত কিশোর কিশোরী বা যুবক যুবতী বা পরিণত বয়স্ক মানুষ নতুন প্রেমে পড়ছেন, কিংবা ধরুন কারোর প্রেম ভেঙেছে সদ্য, কিংবা কারোর সম্পর্ক ভাঙতে বসেছে, অথবা হঠাৎ জড়িয়ে পড়ছেন নতুন সম্পর্কে, তারা তাদের নিজেদের সম্পর্কের কথা জানাতে আসে এই ক্যাফেতে। তার জন্য অবশ্য আগে থেকে স্লট বুক করে রাখতে হয়। তারপর এক দল অডিয়েন্সের সামনে নিজের ভালোবাসার কাহিনী শুনিয়ে মন জয় করে নিতে পারলেই কেল্লা ফতে। কেউ কেউ জিতে নেয় ফ্রি বাফেট, আবার কেউ বা ফ্রি বেভারেজ। আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন সাগরের মন ভেঙেছে, তাই মনের কথা এক দল অডিয়েন্সের সামনে বলে যদি কিছুটা নিজেকে হালকা করা যায়। তাই আজ ঋদ্ধিমান আর সাগরের গন্তব্য ক্যাফে দিলসে। জানিস, প্রেম করা মানে যেন এক্সাম দেওয়া, তাও আবার বোর্ড এক্সাম। তৈরি করতে বছর খানেক লাগে, ফেল করতে লাগে জাস্ট 3টি শব্দ। হ্যাঁ ঠিক, আই হেট ইউ। আর না হলে বলবে সরি, তুই আমায় ভুলে যাস, কারণ তোর আর আমার সম্পর্কটা আমার বাড়িতে মেনে নেবে না। আর না হলে বলবে ওই দলে থেকে কাজ করতে পারছি না, তাই দল ছাড়তে চাই। যা বলেছিস ভাই, প্রেম তো নয়, যেন একটা জুয়া খেলা। টিক করে ছুটেছিস ঠিক, লাগলে তুক, না লাগলে তাক। তুই ভুল বলছিস। প্রেম হচ্ছে খানিকটা ওই ওটিটির সাবস্ক্রিপশনের মতো, শুরুতে এক্সাইটিং, তারপর ডেটা শেষ, চার্জ শেষ, ইন্টারেস্টও শেষ। আজ তোর সঙ্গে এসছি কেন জানিস? নেহা, তুই আমায় বললি ফ্রিতে কফি খাওয়াবি, তাই জন্য। না হলে এখন আমার কিনা বিছানায় শুয়ে বেড কভার মুড়ি দিয়ে সেই আর শোনার কথা ছিল রে। এই শোন শোন ভাই, এসব ন্যাকাপনা ছাড়। হ্যাঁ, এখন থেকে একটু চিল কর। ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা, ওই সব রিল বানা, বুঝলি, কাজে দেবে। তুই একটু সিরিয়াস হতে পারিস না? জানিস আমার ঠিক কতখানি খারাপ পরিস্থিতি হয়েছে এখন। আসলে অদিতিকে আমি জানি 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 অদিতিকে যখন তুই প্রথম প্রপোজ করেছিলি তখন তোর রাখি গুলজার মনে হয়েছিল, আর এখন যখন ব্রেকআপ হয়ে গেছে তখন তোর ওকে রাখি সাওয়ান্ত মনে হচ্ছে। এইটাই বলবি তো? দেখেছিস, আবার তুই ফালতু ইয়ার কি করছিস। কখনো সিরিয়াস হবি না তুই? ওমা, আমি তো সিরিয়াসই। এই যে তুই কফি খেতে যাচ্ছিস, আর আমি ভাবছি কি গল্প বানালে ফ্রিতে বাফেট জেতা যাবে। তার মানে তুই আবার প্রেমের গল্প বানাবি? তুই মানে আলটিমেটলি জীবনে একটাও প্রেম করতে না পারা ঋদ্ধিমান আজ বানিয়ে বানিয়ে প্রেমের গল্প শোনাবে? আরে ভাই, কল্পনার পাখা থাকলে প্রেমের গল্প বানাতে কি আর প্রয়োজন বলতো? জানিস তো, ওই প্রিয়দর্শিনী নামে মেয়েটা ক্লাসে ঢুকে একদিন আমায় দেখে এমন হেসেছিল যেন আমি ওর হারিয়ে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড। আজ না হয় ওকে নিয়েই গল্প হোক। তুই একটা জোকার, বুঝলি, কিন্তু তোর মিথ্যে গল্প যদি জিতে যায়। হ্যাঁ, যদি জিতে যায় তো কি? সত্যিকারের ভালোবাসার ওপর থেকে তোর বিশ্বাস উঠে যাবে বুঝি? শোন ভাই, ভালোবাসা যদি মিথ্যে না হয় তাহলে মিথ্যে ভালোবাসার গল্প বললেও বা ক্ষতি কি? তুই যদি প্রেম করে কাঁদতে পারিস, আমি না হয় প্রেমের গল্প শুনিয়ে লোক হাসাবো। আর তারপর যেদিন সত্যিকারের প্রেমের ফাঁদে পড়বি সেদিন বুঝবি কত ধানে কত চাল। ফালতু হেজাস না, সেদিনের কথা সেদিন ভাববো। আজ আপাতত এই দুর্দিনে ফ্রিতে কফি খাবি তো চল। ক্যাফেতে পৌঁছে হঠাৎ দেখা শৈলীর সঙ্গে। প্রেম ভাঙার পর ভগ্ন হৃদয়ের সাগর আর ইউনিভার্সাল রিলেশনশিপ অ্যাডভাইজার ঋদ্ধিমানকে একসঙ্গে দেখে বেশ মজাই পেয়েছে। এমনিতেই ওদের সম্পর্কটা বেশ খাট্টা মিঠা। ঋদ্ধিমান আর শৈলী একেবারে সাপে নেউলে সম্পর্ক। তবে রেফারির কাজটা সাগর মোটের উপর খারাপ করে না। ওদের দুজনকে একসঙ্গে দেখে রীতিমতো তেড়ে এলো শৈলী। আরে কি কেস? প্রেমের সাগর আর ঘটক কুমার দুজনেই হঠাৎ ক্যাফে দিলসেতে?
তা কার মন ভাঙলো? ওর মন ভেঙেছে, আর আমি সেলোটেপ। তা ঘটক কুমার, তুমি এবার নিজের কিছু একটা করো, না হলে তো ভার্জিন মরতে হবে তোমায়। আমার কথা না হয় পরে ভেবো, তার আগে তুমি বলো তো শৈলী কুমারী, চির পুরুষ বিদ্বেষী কলেজের লিডিং ফেমিনিস্ট হঠাৎ ক্যাফে দিলসেতে? হৃদয়ের দপ্তরে আপনার তো খুব একটা প্রয়োজন পড়ে না, তা রাস্তা ভুল করে নাকি? রাস্তা ভুল শৈলী করে না, ওসব হৃদয়ের দপ্তর পাল্টানো লোকজনেরা যখন তখন এদিক সেদিক ফসকে রাস্তা ভুল করে ফেলে। ও, তার মানে তোমার হৃদয়ের ল্যাম্পপোস্টে শুধুই ছাগল বাঁধা? শোনো ঘটক কুমার, ওটা আমার হৃদয়ের ল্যাম্পপোস্ট, কোনো খুঁটি নয় যে ছাগল গরু বেঁধে রাখবো। শৈলী কুমারী, তুমিও শোনো, বাপ মা আমার একটা নাম রেখেছিল, ঋদ্ধিমান, শ্রীমান ঋদ্ধিমান। ঘটক কুমার আমার নাম নয়। হ্যাঁ বুঝলাম শ্রীমান ঋদ্ধিমান, সাগর না হয় আপাতত প্রেমের সাগরে হাবুডুবু খেয়ে ডুবে যেতে যেতে সাঁতরে ডাঙায় উঠে এসে এখানে চলে এসেছে, কিন্তু তোমার এখানে আগমনের হেতু? সময় হলে টের পাবে মামনি, অত উতলাপনা শরীরের জন্য ভালো নয়। পেট ঠান্ডা করতে খানিকটা বেলের শরবত অর্ডার করে নাও বরং। এই খামোকা তোরা বাতেলা করছিস কেন বলতো? তার চেয়ে বল কি খাবি, অর্ডার করতে হবে। এরকম শুধু শুধু তো আর বসে থাকা যায় না। আমার জন্য শুধু একটা ব্ল্যাক কফি। হ্যাঁ, ঠিক ওর মনের মতো কালো, তাই না রে? শাট আপ। হ্যাঁ, রেসিজম হচ্ছে কিন্তু। ও রিয়েলি? তা একটু আগে ঘটক কুমার বলে কাকে যেন ক্যাটেগরাইজেশন করা হচ্ছিল, ওটা রেসিজম ছিল না? এই তোরা সিরিয়াসলি এবার থাম তো, আমার আর ভালো লাগছে না কিছু। দাগা কি আর চট করে সারে রে ভাই? ব্যাস, টিপ্পুনি কেটে চুপচাপ সাইডের একটা শান্ত টেবিল দেখে বসে পড়ল শৈলী, আর ওর উল্টো দিকের ফাঁকা সিটটায় বসে পড়ল ঋদ্ধিমান। কারণ একটাই, এই মুহূর্তে নিজের ভেঙে যাওয়া প্রেম কাহিনী শেয়ার করে নেওয়ার জন্য ক্যাফের অ্যানাউন্সারের তরফ থেকে ডাক পড়েছে সাগরের। ভাঙা মন আর ব্যথিত হৃদয় নিয়ে সাগর চলল হাটে হাঁড়ি ভাঙতে, মানে নিজের ব্রেকআপ স্টোরি ওই অডিয়েন্সের সামনে শোনাবে আর কি। যদিও ও খুব ভালো মতোই জানে, সেসব শুনে অডিয়েন্সের মানুষজন হয়তো দু এক ফোঁটা চোখের জল ফেললেও ফেলতে পারে, কিন্তু এই নিয়ে ঋদ্ধিমান বেশ ভালোই খিল্লি করবে। তবু মাইক নিয়ে শুরু করলো নিজের মনের কথা বলা। আমার গল্পটা খুব জাঁকজমকপূর্ণ নয়, না কোনো সিনেমার মতো রোম্যান্টিক, না তেমন ট্র্যাজিক। আমার গল্পটা একদম নরম পাথরের মতো নয়, বরং কাগজের মতো, যেটা অল্প জলেই ভিজে যায় আর খুব সহজে ছিঁড়ে যায়। উফ, প্রচুর বাতেলা করবে এখন ছেলেটা। 6টা সেমিস্টারে 5খানা প্রেম করে নিজে এখন কত বড় দেবদাস সাজছে মাইরি, আর প্রত্যেকটা গার্লফ্রেন্ডকে সেই এক গল্প, সেই নাকি ওর জীবনের প্রথম প্রেম। ঠপবাজ কোথাকার। তার নাম ছিল অদিতি। অদ্ভুত মেয়ে ছিল, কখনো প্রচন্ড বকবক করতো, আবার কখনো একেবারে চুপচাপ। বোঝা বড় দায় ছিল ওকে। আমি জানি না ঠিক কবে ওকে ভালোবেসে ফেলেছিলাম, হয়তো সেদিন যেদিন হোস্টেল থেকে ফিরে দেখেছিলাম ও আমার জন্য খাবার রান্না করেছিল, ডাল আর আলু ভাজা। অথচ আমার মনে হয়েছিল যেন সেদিনের খাবারটাই আমার জীবনের সবচেয়ে স্পেশাল খাবার। যত নাটক! ওই এক খাবার যদি তোকে তোর মা এনে খাওয়াতো খেতি, তখন তো নানান রকম নাটক করতি, বলতি চিকেন রান্না করনি কেন, ইলিশ মাছ হয়নি কেন। ছোট থেকে দেখছি ভাই, এখানে কেউ বুঝতে পারুক আর না পারুক, আমি জানি তুই কত বড় 2 নম্বরই। আমরা সিনেমা দেখতে ভালোবাসতাম না তেমন, বরং বৃষ্টি হলে দুজনে ছাদে উঠে দাঁড়িয়ে ভিজতাম। ও বলতো ভিজলে শরীর খারাপ হয়, কিন্তু মন পরিষ্কার হয়ে যায়। আমি ভাবতাম এই মেয়েটাই হয়তো আমার জীবনের সবগুলো বর্ষা হয়ে থাকবে। কত বড় জালি ছেলে! ওদিকে ক্লাস 11-এ পড়ার ব্যাচ থেকে ফেরার সময় একবার প্রচন্ড বৃষ্টিতে ভিজে তারপর 7 দিন স্কুল পড়া সবকিছু কামাই করেছিল, হেঁচে কেসে একসা। সে নাকি আবার রোম্যান্টিক হয়ে টিপ টিপ বার্সা পানি করবে। ফালতু কথা, সব ফালতু কথা। কিন্তু একদিন ঠিক কোনো আগাম বার্তা ছাড়াই সব ঋতু থেমে গেল। উফ, কি ডায়লগ!
ভাইরে ভাই, তুই বিটেকটা কেন পড়তে গেলি? এর থেকে তো ওয়েব সিরিজের সস্তা স্ক্রিপ্ট রাইটার হতে পারতি। ও বলল, তুই অনেক ভালো, কিন্তু আমার জীবনে অনেক কিছু গুছিয়ে নিতে হবে। তুই ডিজার্ভ করিস কাউকে যে তোকে পুরোপুরি সময় দিতে পারবে। আমার পক্ষে সেটা সম্ভব নয়। হ্যাঁ, ঠিকই বলেছিল। আসলে একটু উল্টো বলে ফেলেছিল। আসলে ওই মেয়েটাই ভালো ছিল, বরং তুই ওর জন্য ঠিক ছিলি না। সেটা তো আর মুখের ওপর বলতে পারিনি না। আমি শুনে শুধু হেসে বলেছিলাম, বুঝেছি। আমি বুঝতে শিখলাম, কাউকে ভালোবাসা মানে সবসময় তাকে পাওয়া নাও হতে পারে। ভালোবাসা মানে হয়তো কারো জীবনের অপশন হয়ে থেকে যাওয়া। উফ, 5 নম্বর প্রেম ভাঙার পর খুব জ্ঞান বেড়েছে ওনার। নাও, এবার নাটক শেষ করে স্টেজ থেকে নামো চাঁদু। উফ ভাই, কি বক্তৃতা দিলি, রুলা দিয়া তুমি। যাই হোক, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এতক্ষণ আপনারা সবাই সাগরের ভেঙে যাওয়া প্রেম সম্বন্ধে শুনলেন। দুঃখ টুক্ষ অনেক হলো। জানেন তো, অডিয়েন্স আবার বিরহের গল্প খুব একটা পছন্দ করে না। হিরো হিরোইনের মিল না হলেই কমেন্ট বক্সে এসে রাগ দেখিয়ে যায়। তাই চলুন এবার আমার গল্পটা বলা যাক। এক হাতে এক গ্লাস লেমন টার্ট আর অন্য হাতে একটা মাইক নিয়ে ক্যাফের ছোট্ট মঞ্চে উঠে দাঁড়ায় ঋদ্ধিমান। নিজেকে বেশ ইন্টেলেকচুয়াল প্রমাণ করতে চায় কখনো কখনো। ঠিক তেমনই সিরিয়াস অ্যাটিটিউড, কণ্ঠে গভীর আবেগ আর মুখে ছেলে মানুষই ভঙ্গি। বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ভালোবাসা শুধু কবিতার পাতায় নয়, গানের লাইনেও নয়, পার্কের বেঞ্চে নয়, ফাঁকা গঙ্গার ধারেও নয়, সস্তার কলেজ ক্যান্টিনেও তৈরি হতে পারে। আর আমার প্রেম শুরু হয়েছিল 1 কাপ কড়া ফিল্টার কফি আর একটা মিষ্টি হাসি দিয়ে। হ্যাঁ, সে হাসি ছিল না স্বাভাবিক। ওই হাসির মধ্যেই ছিল জিপিএস লোকেশন, ওটিপি আর আদিম যুগের অ্যাডাম ইভের মতো সংকেত। আমি তখন লাইব্রেরির কর্নারে একটা জার্মান দার্শনিকের বই খুঁজছি একটা প্রজেক্টের জন্য। সত্যি বলছি, বইটার নাম ছিল এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস ফর ডামিজ। ঠিক তখনই প্রিয়দর্শিনী এসে একটা হাঁচি দিল। ঠিক একটা হাঁচি, এমন একটা মিষ্টি হাঁচি আমি জীবনে শুনিনি। ঠিক যেন একটা বাচ্চা বিড়ালের মতো। আমি তাকালাম, সেও তাকালো, আবার আমি তাকালাম, সে আবার তাকালো, তারপর আমি আবার তাকালাম। তখনই সে হাসল। সেই মুহূর্তে তার চোখে দেখে ফেললাম আমার সর্বনাশ। সে সর্বনাশ আর ঠেকায় কে? ওই যে হাসিটা, জানেন, ওই একটা হাসির মধ্যে ছিল আমি তোমার বাবা মায়ের পছন্দ হতে পারি ভাই। তখন থেকেই আমি ঠিক করেছিলাম এই মেয়েটার মন আমি জয় করবই। প্রথম দিন তাকে চায়ের অফার করলাম। সে বলল, না, আমার ল্যাকটোজ ইনটলারেন্স। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার জন্য দুধ ছাড়া চা বানাবো। ব্যাস, তারপর থেকে আজ বহুদিন হয়ে গেল গ্রিন টি খেয়েই দিন কাটাচ্ছি। সে হাসলো, দ্বিতীয় হাসি। আমি কিন্তু খেয়াল রাখছি। তৃতীয় দিন আমি তার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ক্যান্টিনে। ও অর্ডার দিল একটা সামোসা উইদাউট চাটনি, আর আমি অর্ডার করলাম একটা সিঙ্গারা, কিন্তু অবশ্যই তেঁতুলের চাটনি দিয়ে। ও ঘুরে তাকিয়ে বলল, তুমি আমার ঠিক উল্টো। আমি বললাম, সেই কারণেই তো আমরা একে অপরকে ব্যালেন্স করি। এরপর একদিন আমি তাকে বললাম, প্রিয়দর্শিনী, আমি যদি বলি আমার হৃদয়ে একটা ভ্যাকেন্সি আছে, তুমি কি সেখানে সিভি জমা দেবে? সে বলল, আমি ইন্টারভিউতে আসতে পারি, কিন্তু স্যালারি কত দেবে? আমি বললাম, আমার ভালোবাসা সেটা ইনট্যাঞ্জেবল কিন্তু ইনফাইনাইট। ও আবার হাসল, তৃতীয় হাসি। বন্ধুরা, আমি বুঝে গেছিলাম ভালোবাসা 3 স্টেপ প্রোগ্রাম: হাসি,
সিঙ্গারা আর চা। অবশ্য আজ অবধি সে কিছুই বলেনি। প্রেমের কথা তো দূরে থাক, আমার নামটাও ঠিক করে ডাকে না। ঋদ্ধিমান বলে না, বলে রি। তাও আমি লেগে আছি, কারণ প্রেমে হার মানা বারণ। তাই যদি এই ক্যাফেতে আজ কেউ প্রিয়দর্শিনীকে দেখে থাকো, তাকে বলো রি কিন্তু লাইনে আছে। গোটা বক্তৃতাটা শেষ হতেই ক্যাফেতে প্রেজেন্ট সব অডিয়েন্সের হাততালি তো পড়ল, কিন্তু তার থেকেও বড় ঝুঁকি অপেক্ষা করে রয়েছে ঋদ্ধিমানের জন্য। সেটা কি ঋদ্ধিমান বুঝলো? ওই যে কালপ্রিট শৈলী গোটা বক্তৃতার ভিডিও রেকর্ড করেছে, তারপর সঠিক সময়ের অপেক্ষা করেছে। একবার, শুধু প্রিয়দর্শিনীর সামনাসামনি একবার দেখা হওয়ার অপেক্ষা, তারপর বাকি ব্যাপারটা বুঝে নেবেও নিজেই। আচ্ছা ভাই, এবার বুঝলাম তোমার দিন দিন জেল্লা কেন বেড়ে যাচ্ছে। আসলে মনে খুশি থাকলে, প্রাণে ফুর্তি থাকলে এমনিতেই জেল্লা বেড়ে যায়। মানে কি বলছিস? শোন, আমার না গোটা গোষ্ঠীতে কেউ কুৎসিত নেই, তাই আমার শরীরে জেল্লারও কোনো অভাব নেই। তোর আপত্তি আছে? ও আচ্ছা মামনি, তুমি এইভাবে বর্ণবিদ্বেষ তৈরি করছো। আইপিসি 153A ধর্ম, বর্ণ, জাতি, ভাষা প্রভৃতি ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়া বা ঘৃণা ছড়ানো আইনত অপরাধ। বিটেক ছেড়ে দে, ল পড়াটা শুরু করে দে, তারপর না হয় বটতলায় উকিল হয়ে কিছু টাকা ইনকাম করতে পারবি। এমনিতেই তো বিটেক করে খুব একটা তোর ভবিষ্যৎ নেই। হ্যাঁ সেই, আসলে প্রেমের হাওয়া লাগলে এমনই বদলে যায় রে মানুষ, এমনই বদলে যায়। এই তুই কি বলতে চাইছিস একটু খোলসা করে বলতো। সকাল সকাল না এইসব হেঁয়ালি আমার পোষায় না, যা বলার স্ট্রেট ফরওয়ার্ড বল। দেখো মামুনি, তুমি সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার করে যাচ্ছ আর লোকের চোখ এড়িয়ে যায় ভেবেছো? মানে এই শোন, মুখে যা খুশি তাই চলে এলেই বলে ফেলতে পারিস না কেমন? যা বলার সোজা সাপটা বল। কি আর বলি ভাই, আজকাল তোর খবর পেতে হচ্ছে কিনা ক্যাফেতে গিয়ে। ওই তো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ঋদ্ধিমানের সঙ্গে তোর চক্কর চলছে, সেই কথাটা তো ওখানে গিয়ে জানতে পারলাম। মানে কি বলছিস? ঋদ্ধিমান মানে ওই ফর্সা করে চশমা চোখে, কোকড়ানো চুল, সারাক্ষণ ছটফট করে বেড়াচ্ছে, কোট আন কোট ওই রিলেশনশিপ অ্যাডভাইজার ওই ছেলেটা? তোর মাথা খারাপ হয়ে গেছে? ওর সাথে আমি প্রেম করব? কিন্তু ঋদ্ধিমান তো সেরকমই দাবি করছে। আরে বাবা, ক্যাফে দিলসে, ওদের ওখানে একটা প্রতি ফ্রাইডেতে ফ্রি বাফেট কম্পিটিশন হয় না? ওখানে তো নিজের রিলেশনশিপ অথবা ব্রেকআপ নিয়ে অডিয়েন্সের সামনে কথা বলতে হয়। যার লাভ স্টোরি সব থেকে হিট হবে তাকে ফ্রি বাফেট প্রোভাইড করা হয়। লাস্ট ফ্রাইডে ও তো ওখানে দাঁড়িয়ে তোর কথাই বললো। তোদের লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়ানোর গল্প শুনলাম তো সেদিনই। তুই শিওর ও আমার কথাই বলছিল? তোর কোথাও ভুল হচ্ছে না তো? 100% শিওর। আমি হলাম গিয়ে সততার প্রতীক। ঠিক আছে, ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। ব্যাস, সবিস্তারে ভিডিওটা প্লে করে দিল প্রিয়দর্শিনীর সামনে। প্রিয়দর্শিনী গোটা ভিডিওটা দেখে তো থ। কি মিথ্যে কথা বলতে পারে ছেলেটা? এত মিথ্যে কথা! দাঁড়া, ওর হচ্ছে। এক্ষুনি পাঠিয়ে দে আমায় ভিডিওটা। ভিডিওটা সঙ্গে সঙ্গে চালান হয়ে গেল শৈলীর মোবাইল থেকে প্রিয়দর্শিনীর মোবাইলে। সেদিন বাড়ি গিয়ে অবশ্য বেশ কয়েকবার ভিডিওটা প্লে করে দেখল প্রিয়দর্শিনী। না, মোটের উপর কথাবার্তাগুলো মন্দ বলেনি ছেলেটা। কল্পনার জগতে ভেসে ছেলেটা কিন্তু একটা ভালো প্রেমের গল্প বানিয়ে ফেলেছে। যদিও সেই গল্পে নায়িকা প্রিয়দর্শিনী উইদাউট কনসার্ন, তবু শুনতে কিন্তু খারাপ লাগছে না। আর তাছাড়া ছেলেটাকে এর আগে কখনো এতটা সিরিয়াসভাবে ভেবেও দেখেনি। এমনটা তো হতেই পারে ঋদ্ধিমান হয়তো প্রিয়দর্শিনীকে সত্যি সত্যিই ভালোবাসে, কিন্তু দূর থেকে কোনো সংকেত না দেবার জন্য প্রিয়দর্শিনীও হয়তো সেটা নিয়ে ভাবার অবকাশ পায়নি। আচ্ছা, যদি সত্যি সত্যিই ছেলেটা
আজ প্রিয়দর্শিনীর সামনে এসে ওর ভালো লাগার কথাটা স্বীকার করে নেয়? প্রিয়দর্শিনী কি তবে সত্যি সত্যি মেনে নেবে সব কিছু? সত্যিই কি ওর প্রেমিক হওয়ার সুযোগ দেবে? এসবের মধ্যেই ঋদ্ধিমান ওদিকে খবর পেল ক্যাফে দিলসেতে এ মাসের সেরা বক্তা হিসেবে সিলেক্টেড হয়েছে ওর নাম। ওর গল্পটা আরও একবার রিপ্রেজেন্ট করতে অনুরোধ করা হয়েছে আগামী শুক্রবার, তাও আবার ক্যাফের তরফ থেকে। আর সেখানেও যদি ওর গল্প সিলেক্টেড হয় তাহলে একটা কাপল বাফেট ফ্রিতে পাবে ঋদ্ধিমান। যদিও ফ্রি পাওয়ার পরে সেটা নিয়ে কি করবে ঋদ্ধিমান সেটা জানে না। একা যাবে নাকি প্রিয়দর্শিনীর বদলে সাগরকে নিয়ে যাবে সেটা অবশ্য সময় বলে দেবে। তবে এমন একটা সুযোগ যে হাতছাড়া করা যায় না, তাই মনে মনে পরবর্তী বক্তৃতার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। আর অন্যদিকে সেদিকেও প্রস্তুতি চলছে জোর কদমে। বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ভালোবাসা শুধু কবিতার পাতায় নয়, গানের লাইনেও নয়, পার্কের বেঞ্চে নয়, ফাঁকা গঙ্গার ধারেও নয়, সস্তার কলেজ ক্যান্টিনেও তৈরি হতে পারে। আর আমার প্রেম শুরু হয়েছিল এক কাপ কড়া ফিল্টার কফি আর একটা মিষ্টি হাসি দিয়ে। ওরে শয়তান, কোনোদিন তোকে আমি ক্যাম্পাসে খেয়াল করেই দেখলাম না। সারা দিন লম্পঝম্প করে বেড়াস, আর তোকে দেখে আমি হেসেছি। কি দাবি তোর? হ্যাঁ, সে হাসি ছিল না স্বাভাবিক। ওই হাসির মধ্যেই ছিল জিপিএস লোকেশন, ওটিপি আর আদিম যুগের অ্যাডাম ইভের মতো সংকেত। আচ্ছা, তাই বুঝি? একটা হাসিতে নাকি ও এত কিছু বুঝে গেছে। দাঁড়া, তোর হচ্ছে। আমি তাকালাম, সেও তাকালো, আবার আমি তাকালাম, সে আবার তাকালো, তারপর আমি আবার তাকালাম, তখনই সে হাসলো। সেই মুহূর্তে তার চোখে দেখে ফেললাম আমার সর্বনাশ। সে সর্বনাশ আর ঠেকায় কি? হ্যাঁ, একদম। আমায় নিয়ে এসব মনের মতো গল্প বানানো বের করছি। তোর সর্বনাশ তো এবার হবেই। এমন ফাঁসাবো তোকে। ওই যে হাসিটা, জানেন, ওই একটা হাসির মধ্যে ছিল আমি তোমার বাবা মায়ের পছন্দ হতে পারি ভাই। তখন থেকেই আমি ঠিক করেছিলাম এই মেয়েটার মন আমি জয় করবই। আচ্ছা, এত দূর ভেবে ফেলেছিস তুই আমাকে নিয়ে? একটু অপেক্ষা কর বাছা, শুধু একবার হাতে নাতে তোকে ধরতে পারি। এভাবে যতবার ভিডিওটা প্লে করে দেখে প্রিয়দর্শিনী, ততবারই বিড়বিড় করে রাগ দেখাতে ছাড়ে না। তার মধ্যেই জবাব দেওয়ার সুযোগটাও চলে এলো। ভাই ভাই ভাই, তোর জন্য তো একটা দারুণ খবর আছে ভাই। তোর আর ঋদ্ধিমানের প্রেম কাহিনী শুনিয়ে ও তো ফ্রি বাফেট জিতে নিয়েছে রে। আরে শুধু তাই নয়, তোদের ইন্টারেস্টিং আর মজাদার প্রেম কাহিনী শুনিয়ে ও লাভ স্টোরি অফ দ্য মান্থ সেগমেন্টে নমিনেট হয়েছে। কামিং ফ্রাইডেতে ও আবার ক্যাফে দিলসেতে তোদের রিলেশনশিপ নিয়ে অডিয়েন্সের সামনে আবার সব মজাদার কথা বলবে। ওখানে জিততে পারলে পাবে কাপল বাফেট ফ্রি। তুই ঠিক বলছিস? ক্যাফে দিলসেতে কামিং ফ্রাইডে? তাহলে তো যেতেই হচ্ছে। লোনলি ফিল করলে জানাস, আমি না হয় সঙ্গে যেতে পারি। না, তার কোনো দরকার হবে না। আমার প্রেম কাহিনী যখন, সেটা তো আমাকে জানতেই হবে, তাই না? তাই আমি না হয় একাই চলে যাব শুনতে। আজ আবার চলে এসেছি আমার প্রেমের গল্প নিয়ে। তবে এবার একটু অন্যরকম প্রেমের গল্প, একতরফা, নীরব আর অসম্ভব। সেই যে মেয়েটা যার গল্প আপনাদের শুনিয়ে গিয়েছিলাম, তার সঙ্গে আমার কোনোদিন এক মিনিটও কথাও হয়নি। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, একটাই কথা হয়েছিল, সেটাও ক্লাসে সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল নিজেদের নাম। আমি বলেছিলাম ঋদ্ধিমান, আর সে বলেছিল প্রিয়দর্শিনী। তখনও জানতাম না ওই একটা শব্দ, একটা নাম আমার ভেতরে এতটা জায়গা দখল করে নেবে।
ও ক্লাসে প্রথম বেঞ্চে বসতো, আমি পেছনে। কারণ পিছনের লাইনে বসে সামনে তাকিয়ে তাকিয়ে ভালোবাসা যায়। সেই প্রেমে পড়ার কোনো আওয়াজ নেই, শুধু কল্পনা আছে। ও লেকচারে খুব মন দিয়ে থাকতো, আমি ওকে দেখতাম। ওর পেন ছুঁয়ে যেত খাতা, আর আমার চোখ ওর দিকে তাকিয়ে ভাবতো আজ বলেই ফেলি। কিন্তু বলা হতো না, কারণ বলা যায় না এমন একটা সম্পর্ক যেটা শুরুই হয়নি কোনোদিন। আমার বন্ধুরা বলে ও তোকে চেনে, আমি কি বলি জানেন? চোখে পড়েছি নিশ্চয়ই, একবার ধাক্কাও খেয়েছিলাম ওর সাথে, ইচ্ছে করে নয়, অ্যাক্সিডেন্টালি। আমার কল্পনার প্রিয়দর্শিনী সকালে বই পড়ে, দুপুরে কফি খায়, সন্ধে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখে, আর মাঝে মাঝে ভাবে আমার কথা। অথচ আসলে আমি ওর রোল নাম্বারটাও জানি না, ইনস্টাগ্রাম আইডি খুঁজে পাইনি কখনো। শুধু ফেসবুকে একটু আধটু স্টক করেছি, কয়েকটা স্ক্রিনশট রেখেছি, যেন এসবের মধ্যেই এক টুকরো বাস্তব ছুঁয়ে থাকা যায়। আমি জানি এগুলো প্রেম না, এগুলো একতরফা পাগলাম। তবু এই পাগলামিতেই আমি বাঁচি, কারণ এখানে দুঃখ থাকলেও প্রত্যাখ্যান কিন্তু নেই। হাস্যকর হলেও সেটা আমার একমাত্র সম্পর্ক, যেটাতে কোনো ঝগড়া হয়নি, কোনো সিন ক্রিয়েট হয়নি, এমনকি কোনো মেসেজও সিন হয়নি, কারণ মেসেজ তো পাঠানোই হয়নি। বন্ধুরা ভাবে আমি খুব ফান লাভিং ছেলে, যাকে সব মেয়ে ভাই বলে ডাকে। হ্যাঁ, আমি ঠিক সেই ছেলেটা যার কাছে সবাই এসে জিজ্ঞেস করে, রিদ্ধি তোর কাছে আর্কিটেকচারের নোট হবে? কেউ এসে বলে, জানিস আমার গত সপ্তাহে ব্রেকআপ হয়ে গেল। আবার কেউ বলে, জানিস তো ওই ছেলেটাকে না বেশ পছন্দ হয়েছে। আর আমি তাদেরকে সলভ করে দিই তৎক্ষণাৎ। কিন্তু কেউ কখনো আমার হৃদয়ের দপ্তরের খোঁজই নেয়নি, দরকারও পড়েনি। অডিয়েন্সে হাসি মুখে বসেছিল প্রিয়দর্শিনী, কিন্তু প্রিয়দর্শিনীর চোখের কোণে হালকা জল জমে উঠতে শুরু হয়েছে এতক্ষণে। মনে মনে ভাবছে, সত্যি সত্যি এই ছেলেটা তার জন্য এক আকাশ ভালোবাসা নিয়ে অপেক্ষা করছিল। আজ আমি এখানে দাঁড়িয়ে আবার সেই মেয়েটার কথা বলছি, যার সঙ্গে আমার প্রেম নেই, গল্প নেই, তবু একটা সম্পূর্ণ জীবন কল্পনা করে নিয়েছি। সিনেমা দেখেছি মনে মনে, সাউন্ড ট্র্যাক সাজিয়েছি, শেষ দৃশ্যে আমি আর প্রিয়দর্শিনী হাত ধরে হাঁটছি, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে তুম হি হো। বাস্তবে বাস্তবে তো আমরা একবারও তাকিয়েও দেখি না একে অপরকে। তবু আজ বলছি, প্রিয়দর্শিনী যদি তুমি কোথাও থেকে থাকো, তবে জেনে নিও তুমি কিছু না করেও আমাকে ভালোবেসে ফেলেছ। কারণ আমি তো ঠিক করেই ফেলেছি, আমার জীবনে প্রেম থাকবে, আর সেই প্রেমে থাকবে শুধু তুমি। বক্তৃতা শেষ হলেই কেউ মৃদু হাততালি দেয়, কেউ বা মাথা নিচু করে একটু দীর্ঘশ্বাস ফেলে, কেউ বা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে ছেলেটাকে। কিন্তু ওই ক্যাফের কোণে একটা চেয়ারে বসা প্রিয়দর্শিনী দু হাত মুঠো করে ধরে রেখেছে কাঁপা কাঁপা মনে। তার চোখের ভাষা যেন বলে, তুই যা বলছিস সব মিথ্যে, তবু কেন জানি না খুব বিশ্বাস করতে ইচ্ছে করে। ক্যাফের সামনের সারিতে বসে থাকা একটা মেয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। সবাই একটু চমকে যায়। সে ধীরে ধীরে স্টেজের দিকে এগোতে থাকে। তাকে দেখে ঋদ্ধিমানের মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়, আর ওর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। না না না, এটা তো হতে পারে না, এটাই তো প্রিয়দর্শিনী। ও এখানে কি করছে?
কে বললো ওকে আসতে? ও যদি এখন বলে দেয় আমি যা বলেছি সব মিথ্যে, তাহলে সবাই সবাই নিশ্চয়ই খুব হাসবে আমার ওপর। ইস, সবাই আমাকে নিয়ে খুব খোরাক করবে। প্রিয়দর্শিনী স্টেজে উঠে মাইক হাতে নেয়। অডিয়েন্স স্তব্ধ। ঋদ্ধিমান একটু পিছিয়ে যায়, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রিয়দর্শিনী একটু থেমে তারপর নরম গলায় বলা শুরু করে, হ্যালো, আমার নাম প্রিয়দর্শিনী, আর আমি এখানে এসেছি কারণ আমার নামটা বারবার আজকের এই গল্পে উঠে আসছে। একজন ছেলে যাকে আমি ঠিক করে চিনি না, যার সঙ্গে আমার কোনোদিন সেভাবে আলাপই হয়নি, সে আমাকে নিয়ে একটা কল্পনার জগৎ তৈরি করেছে। সেই জগৎ নিয়ে এখানে এত হাসি মজা হলো, সবাই আনন্দ পেল, কিন্তু আমি একটু কিছু বলবো না, তা কি করে হয় বলুন? অডিয়েন্স নিস্তব্ধ। ঋদ্ধিমানের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। সে মাথাটা নিচু করে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, এবার পড়েছি ফাঁপড়ে। কেউ এক বালতি সহানুভূতি নিয়ে আয় ভাই, ডুবে মরে যাই। আমার আর প্রেমিক সাজা হলো না। হায় রে, ফ্রি বাফেট। আমার নাম নিয়ে একটা গল্প বানানো হয়েছে। শুধু গল্প না, একরকম স্বপ্ন, একটা ভালোবাসার স্বপ্ন, যেটা শুনে আমি ভেবেছি কেমন হয় যদি কেউ সত্যি এমন ভাবে আমাকে দেখে, কেমন হয় যদি কেউ আমার জন্য কল্পনা করে যে আমি হাসছি, আমি তাকাচ্ছি, আমি ভাবছি, যখন বাস্তবে এসবের কিছুই হয়নি। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, যখন এই ছেলেটা আমাকে নিয়ে গল্প বলছিল, আমি কিন্তু একটা বারের জন্যও রেগে যাইনি, বরং আমার ঈর্ষাবোধ হচ্ছিল। ভাবছিলাম, ইস, এমন কেউ তো আমার জন্য কখনো কিছু ভাবেনি। ঋদ্ধিমান চমকে তাকায়। সে বিশ্বাসই করতে পারছে না। প্রিয়দর্শিনী কি বলছে এসব? এই কথাগুলো ওর সত্যি সত্যি কানে আসছে। ঋদ্ধিমান, তুমি যেসব কথা বলেছ, তোমারও এই গপ্পগুলো শুনে হয়তো অনেকেই হেসেছে, কিন্তু আমি শুনেছি, মন দিয়ে শুনেছি। শুনেছি সেই মুহূর্তগুলো যেখানে তুমি বলছো, যখন আমার চোখ থাকতো খাতায়, তখন তোমার চোখ তাকিয়ে দেখতো আমায়। এটা শোনার পর আমি সত্যিই ভেবেছি, হয়তো আমিও সত্যিই কোনো না কোনো দিন তোমার দিকে তাকিয়েছিলাম, শুধু খেয়াল করিনি। তুমি বলছিলে আমাদের কখনো কথা হয়নি। সত্যি বলেছ, আমাদের মাঝে একটা দূরত্ব তো ছিলই। নাম, রোল নাম্বার, বেঞ্চের ফাঁকা জায়গা, ক্লাসের সামনে পেছনের ব্যবধান। আর এখন আজ এই মঞ্চে তুমি সেই দূরত্ব পেরিয়ে এসেছো, তোমার শব্দের সেতু বানিয়ে। অডিয়েন্সের মধ্যে শুরু হয় ফিসফাস। কেউ কেউ চোখ মুছছে তখনও। আবেগ প্লাবিত দৃষ্টি ছুঁয়ে যাচ্ছে ওদের দুজনকে। আজকে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই ছেলেটা মিথ্যে বলেনি। হ্যাঁ, আমি ওর প্রেমে পড়েছি কিনা সেটা আমি এখনই বলছি না। আমি শুধু বলছি, সে যা বলেছে তা মিথ্যে হলেও তার মধ্যে একটা সততা ছিল, একরকম পাগলামো ছিল। আর এমন পাগলামো সত্যিকারের ভালোবাসাতেই থাকে। সেই ভালোবাসাকে অপমান করার অধিকার আমাদের কারোর নেই। ও আজকে যা বলেছে ঠিক বলেছে। ও মিথ্যে মিথ্যে কথাগুলো বানিয়ে নিয়েছে, কিন্তু সেই মিথ্যেতে কারো কোনো ক্ষতি হয়নি, বরং একজন মেয়ের মনে একটা অনুভূতি জেগে উঠেছে, একটা নতুন গল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রিয়দর্শিনী এবার মাইকটা নামিয়ে রাখে, তবে চলে যায় না। কয়েক পা এগিয়ে ঋদ্ধিমানের সামনে এসে দাঁড়ায়। অডিয়েন্স তখনও নিস্তব্ধ, দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে। ঋদ্ধিমান ফিসফিস করে বলে, তুই রাগ করিসনি? তুই তো বলেছিস কল্পনার প্রিয়দর্শিনী ভীষণ হাসে,
আজ সত্যি সত্যিও একটু হাসলো। অডিয়েন্স থেকে তখন জোর করতালির আওয়াজ। ঋদ্ধিমান মাথা নিচু করে হেসে ফেলে। ওরও চোখে একটু জল। আসলে এই গল্পটা এখন শুধু ওর একার কল্পনা নয়, এটা বোধহয় ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। রাত তখন প্রায় 9টা। ক্যাফে দিলসের বাইরে আলো আঁধারি পরিবেশ। সবাই মোটামুটি বাড়ি ফিরতে শুরু করেছে। বাইরে একটা হলুদ আলোর ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে ওরা দুজন, ঋদ্ধিমান আর প্রিয়দর্শিনী। চারপাশে একটা শান্ত অথচ বিদ্যুৎ চমকানো থমথমে পরিবেশ। তুই মানে আপনি মানে তুমি, একদমই আশা করিনি তুমি আজ ওইভাবে এসে পড়বে, আবার স্টেজেও উঠে পড়বে। একদমই আশা করিসনি? তোর তো অনেক কল্পনা শক্তি, তা ওইটুকুও কল্পনা করতে পারলি না? না মানে আমি ভাবছিলাম তুমি হয়তো ওই ভিডিও দেখে কষিয়ে গালে দেবে 2 থাপ্পড়, বা প্রিন্সিপালের কাছে নালিশ করে দেবে। তুই সেদিন কি যেন বলেছিলি? প্রিয়দর্শিনী হেসেছিল। কখন হেসেছিলাম শুনি? আমি কি ন্যাকামো করে ক্লাসে তোর দিকে তাকিয়ে করে হেসে ফেলি, নাকি আমি সব সময় ঋদ্ধি ঋদ্ধি বলে ঘুরে বেড়াই? ও ওইটা না, একটু মস্করা করে ফেলেছিলাম, মানে ফ্রি বাফেটের জন্য। আমি তাকিয়ে থাকি, ও জানে অথচ আমি জানি না। আমি ভাবি ও কি ভাবছে, অথচ আমার সেসব ভাবনাই আসে না। দূর, এইসব প্রেমপত্রের লাইন কি এখনো চলে নাকি? তুই কি এখনো ক্লাস 10-এ পড়িস? আসলে সত্যিটা একটু রং চড়িয়ে বললে লোকে খায়, আর তাছাড়া এই ক্যাফেতে যারা নিজেদের গল্প বলে তারা কি সবটা সত্যি বলে বল? আর আর কি সব যেন বলেছিলি সেদিন? আমি নাকি তোকে বলেছি আমার ল্যাকটোজ ইনটলারেন্স, আমি নাকি গ্রিন টি খাই। কে বলেছে তোকে আমি গ্রিন টি খাই? কে বলেছে? জানিস আমি এলাচ দেওয়া ঘন করে দুধ চা খেতে ভালোবাসি, তাও আবার একদম মালাই দিয়ে। ও সব তো আমি একটু মজা করে বলেছি, মানে একটু বলিউডি মশলা দরকার ছিল আর কি। ওরে আমার টাইগার শ্রফ রে, ফ্লপের পর ফ্লপ। পারিস কি করে এসব গুলতানি করতে? আসলে কি বলতো, হয়তো আমার কল্পনাগুলো একটু বেশি স্ট্রং হয়ে গেছে। তবে বিশ্বাস কর, সেই কল্পনাগুলো কিন্তু একান্তভাবেই আমার। শুধু শুধু তুই কিন্তু আমার উপর রাগ দেখাচ্ছিস। দেখ, তোকে কিন্তু আমি কোনো জোর করছি না। হ্যাঁ, ঠিক কথা, তোর নাম আমি ব্যবহার করেছি, তার জন্য যদি তুই চাস আমায় শাস্তি দিতেই পারিস, কিন্তু প্লিজ এভাবে রাস্তাঘাটে বকাঝকা করিস না। আরেকবার কাব্য করলেই না গালে একটা ঠাস করে পড়বে, সাবধান করে দিলাম। আরে না না না, এবার থামলাম, এবার সত্যি বলছি। তুই এসে যখন স্টেজে উঠলি, আমি তো ভেবেছিলাম আমার ব্লাড প্রেশার এতটাই বেড়ে যাবে যে মোটামুটি কালকে কলেজ ছুটি। ভেবেছিলি আমি সবাইকে বলবো তুই মিথ্যে বলেছিস, তাই তো? আর সেই জন্যই স্টেজে ওই রকম গলদঘর্ম অবস্থা হলো তোর। হ্যাঁ, কারণ আমি তো জানতাম ওগুলো কল্পনা। তুই যদি বলে দিতি এই ছেলেটা আমার নাম নিয়ে নাটক করছে, তাহলেই হয়তো সবাই হাসতো। কিন্তু তুই তো দাঁড়ালি আমার পাশে। কারণ আমি পছন্দ করি যে সাহসী, সাহস করেও যে মিথ্যে কথাগুলো বলতে পারে। আর অভিনয়টা তুই ভালোই করিস সত্যি সত্যি। তোর বলা গল্প, তোর দুষ্টু সব প্যাঁচগুলো, সব মিলিয়ে তুই একটা যন্তর জিনিস, আমি বুঝে গেছি। হ্যাঁ, তুই বড্ড বাজে বকিস, কিন্তু ছেলেটা খারাপ না। তাহলে এবার থেকে কল্পনার বদলে একটু বাস্তব কথা বলবো। মানে যদি সত্যি সত্যি আমার কল্পনাগুলোকে বাস্তবে। তার আগে তো দেখি তোকে ফ্রেন্ড জোন থেকে বের করে আনলে তুই কেমন চালচলন দেখাস। ও মা, তুই মানে তুই আজ আমার ফ্রেন্ড জোনের দরজা থেকে এক ধাক্কায় ঠেলে দিলি রোম্যান্স রোডে। একদম বেশি বকবি না, না হলে আবার তোর কল্পনাতেই তোকে ফেরত পাঠিয়ে দেবো, যেখানে বসে বসে চায়ের কাপ আর কল্পনার সিঙ্গারা নিয়ে প্রেম করবি। বুঝলাম, সত্যি গল্প শুরু করতে চাইলে আগে তো একটু কল্পনা থেকে বেরোতেই হবে, বল। তাই তো। আচ্ছা, বলছিলাম যে ওই আমাদের ফ্রি কাপল বাফেটটা
আমরা সত্যি বাবা, হ্যাঁ রে, তুই কি এরকমই? প্রথমবার ডেটে নিয়ে যাবি, তাও আবার ফ্রি বাফেট খাওয়াতে? যা ভাগ, তুই রিজেক্টেড। দুজনেই একটু মৃদু হেসে ওঠে আর পাশাপাশি অনেকটা হেঁটে চলে। চারপাশে হালকা ঠান্ডা বাতাস। প্রিয়দর্শিনী পাশ দিয়ে হেঁটে চলেছে আর ঋদ্ধিমান পিছন দিকে তাকিয়ে দেখছে বারবার। হঠাৎ প্রিয়দর্শিনী বলে ওঠে, আর শোন, পরের বার যখন গল্প বলবি না, ক্যাফেতে নয়, আমার সামনে বসে বলবি। তখন দেখব কত সাহস তোর। ওরে, এবার তো সত্যি প্রেমে পড়ে গেলাম মনে হয়। তাহলে ফাইনালি তোর প্রেমিক সাজাটা হলো? আর হাসতে হবে না, হয়ে গেছে গল্প। হয়ে গেছে না? এবার তাহলে শেষ করতে হবে, তাই তো? শেষ করে দে। আচ্ছা, দাঁড়া, শেষ তো করব, তবে তার আগে নিয়মমাফিক বলেও যাব যে যদি আজকের গল্পটা ভালো লাগে তাহলে কি করতে হবে? গল্পটা লাইক করতে হবে আর কমেন্টের মাধ্যমে জানাতে হবে কেমন লাগলো। আর হ্যাঁ, শেয়ার করতেও হবে কিন্তু নিজের প্রিয়জনদের সঙ্গে। আর তার সঙ্গে যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে ভালোবাসার গল্প শুনলে, তাদের জন্য একটাই অনুরোধ, চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। কারণ এই চ্যানেলে আমরা প্রতি মঙ্গলবার দুপুর 3:30 একটা করে, আর প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে প্রেমের গল্প নিয়ে হাজির থাকি। তবে দাঁড়াও, আজ কিন্তু শেষ করার আগে আরও একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি, তাই তো রে? একদম। এই মঙ্গলবার আসছে একটা বিশেষ গল্প, একসঙ্গে তিনটে প্রেমের গল্প, 3টে কাপল, 3 রকম ভালোবাসা। থাকবে প্রেম, বিচ্ছেদ, দুঃখ, কষ্ট, আনন্দ, সব কিছু। রোম্যান্সে ভরপুর একটা পর্ব। মিস করলে মিস। ভালোবাসার 100টা মঙ্গলবার পেরিয়ে এবার একটা নতুন মোড়ে পৌঁছচ্ছি আমরা। এই যাত্রাপথে ছিল অগণিত গল্প, ছিল তোমাদের ভালোবাসা আর অনুপ্রেরণা। আর তাই এই বিশেষ দিনে আমরা নিয়ে আসছি একেবারে ভিন্ন স্বাদের 3টি প্রেমের আখ্যান, যেখানে প্রতিটি গল্প তোমার হৃদয় ছুঁয়ে যাবে, কখনো হাসাবে, কখনো চোখ ভিজিয়েও দেবে। তাহলে এই মঙ্গলবার দুপুর 3:30 ভালোবাসার মরশুমে তোমার ভালোবাসার 3টি রং একসঙ্গে ধরা দেবে একই পর্বে। তাই রিমাইন্ডারটা এখনই সেট করে রাখো, এই মুহূর্তগুলো কিন্তু একবারই আসে। চল এবার আরো একবার ঘ্যান করে নি, কেমন? সেই কথাটা যেটা প্রত্যেকদিন বলি, আবারও বলবো, ভূত চর্চা ভালোবাসার মরশুমের নতুন ভূতের গল্পের চ্যানেল। প্রত্যেক শনিবার রাত্রি ঠিক 11টায় থাকে হাড় হিম করা সব ভুতুরে গল্প। আর তার জন্য আমাদের গলাটাও কিরকম একটা ভুতুরে করে নিতে হয় নাকি? তাই তো। যাকে যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এই গল্পের ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে চ্যানেলের লিংক দেওয়া রইল। এই শনিবার কার গল্প আসছে বলতো? কার গল্প? সেই তার গল্প, মানে হ্যাঁ, রুদ্র। তাহলে আবার কি, চটপট শনিবার রাত্রি 11টায় চলে আসতে হবে তো নতুন গল্প শুনতে। আচ্ছা, এবার চটপট ওই গত পর্বে যে 10 জন প্রথম সঠিক উত্তর দিয়েছিলে, তাদের নামগুলো একে একে বলে দিতে হবে তো নাকি রে? বলে দে পরপর। তুই বলবি? একদম 10টা কিন্তু। 10টাই বলবো? 11-12টা নয়? একদম নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তারা হলে মোহিনী ভট্টাচার্য, শ্রীকান্ত ঘড়ুই, ঈশানী ঘোষ, উজ্জ্বল, সীমা সরকার, নিয়তি সিং, তন্ময় মান্না, সুপ্রভাত করণ, বিপ্লব দাস সহ অনেকেই। তবে হ্যাঁ, একটা অভিযোগ আছে, আগের পর্বে কিন্তু অনেকেই উত্তর দিয়েছিলে পোখরা, আসলে গ্রামের নাম ছিল ওখরা। তাই অনেকের নাম প্রথম আসা সত্ত্বেও অ্যানাউন্স করতে পারলাম না। এবার থেকে কিন্তু উত্তর দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। চলো এবার চটপট আজকের পর্বের প্রশ্নটা করে ফেলি। খটোমটো প্রশ্ন করলে কেউ উত্তর দিতে পারবে না ঠিকঠাক। এই আমি কিন্তু মোটেও খটোমটো প্রশ্ন করিনি। ওই পোখরা ওখরা নিয়ে তো মানুষের কনফিউশন তৈরি হয়েছে না।
আচ্ছা বেশ, তাহলে বরং আজকে একটা বেশ সোজা সাপটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, যাতে সবাই উত্তর দিতে পারে। আচ্ছা, এই যে সাগর মানে ঋদ্ধিমানের বন্ধু, হুম হুম, সে মোট কটা প্রেম করেছিল 6টা সেমিস্টারে? বলবো? হেই না না, তুই কেন বলবি? উত্তর দেবে আমাদের শ্রোতা বন্ধুরা। আর পরের দিন কিন্তু আমরা প্রথম 10 জনের নাম আবার ঘোষণা করব। না, 10-এর বেশি। 10-এর বেশি? একদম। ও আচ্ছা, 100 নম্বর পর্ব, ঠিক আছে। পরের দিন আমরা কটা করা যায়? 15টা? 15টা। 15 জনের নাম ঘোষণা করব, কারণ পরের দিন একটা স্পেশাল এপিসোড বলে কথা, তাই তো? ঠিক আছে, তাহলে আজ আপাতত বিদায় নিতেই হচ্ছে। এরপর আবার দেখা হচ্ছে কবে? আগামী শুক্রবার ঠিক সন্ধে 8টা, তারপর ভূত চর্চায় শনিবার, ঠিক রাত্রি 11টায়। তারপর স্পেশাল পর্ব আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। ততক্ষণ সকলে ভালো থাকুন, আর ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখুন। তাহলে আজ বিদায়। অবশ্যই বিদায়। টাটা টাটা। বন্ধ কর রেকর্ডিং।